অ্যাডলফ হিটলার এই নামটির সাথে আমরা সবাই পরিচিত, কারণ তিনি হত্যা করেছিলেন ৬০ লক্ষ ইহুদিকে। সেই দিন যদি তিনি সব ইহুদিদের হত্যা করতেন তাহলে হয়তো ফিলিস্তিনিদের এমন দিন দেখতে হতো না। কিন্তু কেন তাদের প্রতি এত ঘৃণা? কেন তিনি ৬০ লক্ষ ইহুদিদেরকে হত্যা করলেন এবং কেন তিনি আত্মহত্যা করলেন? এই সকল তথ্য নিয়েই ইতিহাসের পাতার আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। অ্যাডলফ হিটলার নিঃসন্দেহে হলোকস্টের গল্পের কেন্দ্রীয় ব্যক্তিত্ব। এটি ছিল ইহুদিদের প্রতি তার তীব্র ঘৃণা এবং একটি রাজনৈতিক আন্দোলন যা ইহুদিদের নির্মূল করার অভিযানকে সম্ভব করেছিল। হিটলারের উৎপত্তি কোথায়? হিটলার 1889 সালে অস্ট্রিয়ার একটি ছোট্ট শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন স্থানীয় কাস্টমস কর্মকর্তার পুত্র ছিলেন। হিটলারের পিতা একজন অবৈধ সন্তান ছিলেন এবং তার পিতা কে ছিলেন তা অনিশ্চিত। তবে কিংবদন্তির পক্ষে কোনো প্রমাণ নেই যে এই অজ্ঞাত দাদা ইহুদি ছিলেন। হিটলারের পিতা কঠোর এবং দূরবর্তী ছিলেন। তার মায়ের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং 17 বছর বয়সে ক্যান্সার থেকে তার মৃত্যু ঘটে, যা তার জন্য বেদনাদায়ক ছিল। হিটলারের স্বাভাবিক শিক্ষা ছিল, একজন যুবক হিসেবে তিনি কখনো বিশেষ প্রতিভা দেখাননি। তিনি শিল্প অধ্যয়ন করতে চেয়েছিলেন এবং আর্ট স্কুলে গৃহীত যাওয়ার আশায় তার মায়ের মৃত্যুর পরে ভিয়েনায় চলে আসেন, কিন্তু প্রতিভার অভাবে প্রত্যাখ্যান করা হয়। হিটলারের ইহুদি বিদ্বেষের উৎস কী? হিটলারের প্রাথমিক জীবন সম্পর্কে আমাদের কাছে খুব কম নির্ভরযোগ্য তথ্য থাকায় তিনি কখন একজন নিশ্চিন্ত ইহুদি বিরোধী হয়েছিলেন তা নির্ধারণ করা খুব কঠিন। তার নিজের বিকাশ তার বই মেইন ক্যাম্পে সম্পূর্ণরূপে সঠিক নয়। যখন তিনি এটি লিখেছিলেন তখন তিনি এটাও দেখাতে চেয়েছিলেন যে তার জীবনের বেশ প্রথম দিকে ইহুদি বিরোধী ধারণা গ্রহণ করেছিলেন। বিংশ শতাব্দীর প্রথম দিকে ইহুদিদের বিরুদ্ধে কুসংস্কার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল, কিন্তু হিটলারের পরিবার বিশেষভাবে ইহুদি বিরোধী ছিল এমন কোনো প্রমাণ নেই। হিটলারের ইহুদি বিদ্বেষের আলোচনা তার জীবনের 3টি সময়কালকে কেন্দ্র করে হয়ে থাকে: সরকারের প্রতি ক্ষুদ্র প্রাক্তন সেনাদের এবং অন্যদের সাথে ক্ষুদ্র একটি শহর। তিনি জার্মানিকে প্রভাবিত করে এমন সমস্ত মতদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য সুগঠিত অনেক দলের সাথে সংযুক্ত হতে চেয়েছিলেন। 1919 সালের সেপ্টেম্বরের মধ্যে হিটলার স্পষ্টই ইহুদিদের এই সমস্যার পিছনে সুগঠিত শক্তি হিসেবে দেখতে চেয়েছিলেন। তিনি রাশিয়ার ইহুদি বলশেভিকদের নিজের খরচ, জার্মানিদের অতিরিক্ত অঞ্চল, লিভিং স্পেস জয় করার প্রয়োজনীয়তার কথাও বলতে শুরু করেছিলেন। তার ধারণা সম্পর্কে মৌলিক কিছুই ছিল না, যদিও তিনি তার অস্বাভাবিক কথা বলার ক্ষমতার কারণে নিজের জন্য একটি নাম তৈরি করতে শুরু করেছিলেন। 1920 সালের মধ্যে তিনি মিউনিখের অন্যতম জনপ্রিয় আন্দোলনকারীর বক্তা হয়ে উঠেছিলেন। তিনি অনেক ছোট অতি ডানপন্থী গোষ্ঠীর মধ্যে একটি, জার্মান ওয়ার্কার্স পার্টি কিংবা নাংসি, নিয়েছিলেন এবং এটিকে একটি বৃহত্তর দলে পরিণত করেছিলেন। যদিও এর সমর্থন এখন বেশিরভাগই ছিল মিউনিখ এবং আশেপাশের এলাকায় সীমাবদ্ধ। এই সময়কালের হিটলারের বার্তার একটি নিয়মিত অংশ ছিল অ্যান্টিসেমিটিজম। 1923 সাল নাগাদ তিনি ভেবেছিলেন ওয়েমার প্রজাতন্ত্রের বিরুদ্ধে ক্ষোভ যথেষ্ট ব্যাপক ছিল যাতে সরকার উৎখাত সম্ভব হয় এবং তিনি একটি ডানপন্থী সরকার গঠন করতে চেয়েছিলেন, কিন্তু এখনও নিজেকে এর নেতা হিসেবে কল্পনা করেননি। এই বিয়ার হলো পুটস ব্যর্থ হয়েছিলেন যখন সেনাবাহিনী এবং পুলিশ এটিকে সমর্থন করতে অস্বীকার করেছিল। হিটলারকে গ্রেফতার করা হয়েছিল এবং তার আন্দোলন ব্যর্থ বলে মনে করা হয়েছিল। এই সময়কালে হিটলার ইহুদি বিরোধিতার জন্য একজন কার্যকর প্রচারক হয়ে ওঠেন, তবে এই বিষয়ে তার ধারণাগুলির আগের মতোই তৈরি হয়েছিল। স্লেইচার দ্বারা প্রকৌশলী এই ইসলামের একটি স্থান দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু প্রত্যাখ্যান করেন কারণ তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে না। অচল অবস্থায় ভাঙার জন্য 1932 সালের নভেম্বরে নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়। 1929 সালের পরে প্রথমবারের মতো নাংসিদের ভোটের ভাগ কমে যায় 32%। 30 জানুয়ারি 1933-এ একটি চুক্তি ঘোষণা করা হয়। হিটলারকে চ্যালেঞ্জর দেওয়া হবে। নাংসিদের ব্যাপক সমর্থন থাকা সত্ত্বেও দলটির মন্ত্রিসভায় মাত্র 4টি আসন থাকবে। স্লেচার এবং অন্যান্য রক্ষণশীলতা আশা করে যে হিটলারের চরম অবস্থা তার জনপ্রিয়তা হ্রাস করবে। তারা তখন তাকে বরখাস্ত করবে এবং নিজেদের ক্ষমতা নিজেরাই রাখতে সক্ষম হবে। ইহুদিদেরকে কেন হত্যা করা হয়েছিল? কারণ অ্যাডলফ হিটলার জার্মানদের বিশ্বাস করেছিলেন যে ইহুদিরা সত্যিই জার্মানিকে ব্যর্থ করার লক্ষ্যে বিশ্ব সরকারগুলিকে নিয়ন্ত্রণ করছে। হিটলার অনেক জার্মানদের বিশ্বাস করতে পেরেছিলেন যে ইহুদিরা প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি হারায়। ষড়যন্ত্র তত্ত্ব সম্পর্কে এটি আসলে বিপজ্জনক জিনিস।
মানুষ তাদের বিশ্বাস করে যারা কর্মের দিকে নিয়ে যায়, লোকেরা যা বিশ্বাস করে তার উপর কাজ করে। আর এই বিশ্বাস ভাঙার কারণেই শুরু হয় গণহত্যা বা হলোকাস্ট। কেমন ছিল হলোকাস্ট বা গণহত্যা? হলোকাস্ট ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপীয় ইহুদিদের গণহত্যা। 1941 এবং 1945 সালের মধ্যে নাৎসি জার্মানি এবং তার সহযোগীরা জার্মান অধিকৃত ইউরোপ জুড়ে প্রায় 5 মিলিয়ন ইহুদিকে পরিকল্পিতভাবে হত্যা করেছিল। ইউরোপের ইহুদি জনসংখ্যার প্রায় 1/3। এই হত্যাকাণ্ডগুলো মূলত ব্যাপক গুলি চালানো হয়েছিল এবং বিষ গ্যাসের মাধ্যমে। বিচ্ছিন্ন নাৎসি নিপীড়নে এইরকম যা বৃহত্তর সংখ্যক অইহুদি বেসামরিক এবং গুলিবিদ্ধ করা হয়েছিল। হলোকাস্ট শব্দটি কখনো কখনো এইরকম গোষ্ঠীর নিপীড়ন বোঝাতে ব্যবহার করা হয়। নাৎসিরা বর্ণবাদ এবং লিভিং স্পেসের সাধনার উপর ভিত্তি করে তাদের মতাদর্শ তৈরি করে। 1933 সালের প্রথম দিকে ক্ষমতা দখল করে দেশত্যাগের প্রচেষ্টা নির্বিশেষে সমস্ত জার্মান ইহুদিদেরকে বাধ্য করে। শাসন ব্যবস্থা ইহুদি বিরোধী আইন পাশ করে, হয়রানিকে উৎসাহিত করে এবং সংগঠিত করে। 1938 সালের নভেম্বরে একটি দেশব্যাপী প্রোগ্রাম। 1941 সালের জুনে সোভিয়েত ইউনিয়নের আক্রমণের পর জার্মানি বাহিনী এবং স্থানীয় সহযোগীদের দ্বারা 1.5 থেকে 2 মিলিয়ন ইহুদি গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে 1941 বা 1942 সালের প্রথম দিকে জার্মান সরকারের সর্বোচ্চ স্তর ইউরোপের সমস্ত ইহুদিদেরকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। ভুক্তভোগীদের রেলপথ নির্বাসনে শিবিরে নির্বাসিত করা হয়, যেখানে তারা যদি যাত্রায় বেঁচে যায় তবে বেশিরভাগই বিষ গ্যাসে মারা যেত। অন্যান্য ইহুদিদেরকে জোরপূর্বক শ্রম শিবিরে নিযুক্ত করা হয়, সেখানে তারা অনাহার, অপব্যবহার, ক্লান্তি এবং মারাত্মক চিকিৎসায় মারা যায়। যদিও অনেক ইহুদির পালানোর চেষ্টা করেছিল, তবে সাহায্যকারীদের বেতন দেওয়ার জন্য অর্থের অভাব এবং নিন্দার ঝুঁকির মতো কারণগুলির কারণে আত্মগোপন বেঁচে থাকা কঠিন ছিল। খুন করা হয় ইহুদিদেরকে সম্পত্তি, বাড়িঘর এবং চাকরিগুলি জার্মান দখলদার এবং অন্যান্য ইহুদিদের মধ্যে পুনরায় বিতরণ করা হয়েছিল। যদিও 1942 সালের অধিকাংশই হলোকাস্টের শিকার মানুষ মারা গিয়েছিল। 1945 সালের মে মাস পর্যন্ত যুদ্ধ শেষ হওয়া না পর্যন্ত হত্যাকাণ্ড কম হারে অব্যাহত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের তখন শেষ দিক, জার্মান সেনারা অবিরাম মার খাচ্ছে। রাশিয়া, ফ্রান্স, পোল্যান্ড সব জায়গায় হেরে গিয়ে কোনো মতে জার্মানিকে টিকিয়ে রেখেছে। 1945 সালের এপ্রিলের মাঝামাঝি বার্লিন শহরের পশ্চিম অবস্থান নিল মার্কিন ইংরেজ সৈন্য আর পূর্ব দিকে রাশিয়ান সৈন্য। বার্লিন তখন প্রায় অবরুদ্ধ। এই বার্লিন শহরেই হিটলারের বাংকার তথা রাষ্ট্রপতি ভবন। এদিকে রুশরা বার্লিন শহরের ভিতরে প্রবেশ করে গেছে। যে অল্প সংখ্যক জার্মান সৈন্য তখনও প্রতিরোধের চেষ্টা করছিল, তাদের কুচোকাটা করতে করতে এগিয়ে আসছে বাংকারের দিকে। হিটলার সিদ্ধান্ত নিয়ে নিলেন, যেহেতু সম্মুখ যুদ্ধ করার মতো শারীরিক শক্তি তার নেই, তাই রুশরা চলে গেলে তিনি বার্লিনের রাস্তায় বীরের মতো যুদ্ধ করে প্রাণ দিতে পারবেন না। তিনি তখন আত্মহত্যা করবেন। একথা শুনে হিটলারের সব অনুচর তাকে বোঝাতে লাগলেন সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য, কিন্তু তিনি অনড়। হিটলার এরপর 2টি উইল প্রস্তুত করলেন। প্রথম উইলখানা রাজনৈতিক, দ্বিতীয় ব্যক্তিগত সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে। 1945 সালের 30 এপ্রিল বেলা 3টের অল্প পূর্বে হিটলার মাটির 50 ফুট নিচে তার বাংকারের করিডোরে বের হয়ে এলেন, সঙ্গে তার নবপরিণতা বধূ ইভা। প্রায় 15 বছরের পরিচয়ের পর তিনি প্রায় 40 ঘন্টা আগে ইভাকে বিবাহ করেছেন। করিডোরে হিটলারের অতি বিশ্বস্ত কিছু মন্ত্রী, সেক্রেটারি, সেনাপতি স্ট্যানো দাঁড়িয়েছিলেন। হিটলার ও ইভা একে একে সকলের সঙ্গে কর্ণমর্দন করলেন। অতঃপর নিতান্তই যে কয়েকজনের প্রয়োজন ছিল তারা করিডোরে রইলেন এবং বাকিদেরকে বিদায় দেওয়া হলো। হিটলার এবং ইভা খাস কামরায় ঢুকলেন। অনুচরেরা বাহিরে প্রতীক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর একটি পিস্তল থেকে গুলি ছোড়ার শব্দ শুনতে পাওয়া গেল। অনুচরেরা আরও কিছুক্ষণ অপেক্ষা করলেন এবং ভেবেছিলেন 2টি শব্দ হবে। সেটা যখন শোনা গেল না, তখন তারা কামরার ভেতরে ঢুকলেন। সেখানে দেখতে পেলেন তিনি সামনের দিকে ঝুঁকে বসে আছেন। তার খুলি, মুখ এবং সোপাটিতে তিনি বসে রয়েছেন এবং সব রক্তাক্ত। কপালে পিস্তল ঠেকিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তার কাঁধে ইভার মাথা হেলে পড়েছে। তার কাছেও রয়েছে ছোট একটি পিস্তল, কিন্তু সেটি তিনি ব্যবহার করেননি। বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। কি প্রবল পরাক্রান্তই না ছিলেন কিছুদিন আগেও, যার প্রবল উচ্চ আকাঙ্ক্ষার বিশ্বজুড়ে প্রাণ দিয়েছে প্রায় 5 কোটি মানুষ, আর তারই মৃত্যু হলো আত্মহননের মাধ্যমে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না।